আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি, লারাভেল অ্যান্ড ভিউজেস এর একটা কমপ্লিট জার্নির একটা কমপ্লিট ডেসক্রিপশন নিয়ে, একটা কমপ্লিট রোড ম্যাপ নিয়ে এবং সেই সাথে স্টেপ বাই স্টেপ টু ডু লিস্ট নিয়ে যে ধাপে ধাপে আপনাকে কী, কী বিষয়ে পড়াশোনা করতে হবে, আপনি কোন, কোন বিষয়গুলোর উপরে ফোকাসড থাকবেন। একদম সবার শুরুতেই যেটা বলব সেটা হচ্ছে লারাভেল যেই ফ্রেমওয়ার্কটি, এই ফ্রেমওয়ার্কটি শুরু করার আগে ডেফিনেটলি আপনাকে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে নিতে হবে। এখন লারাভেলের পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাকে পিএইচপি নিয়ে পড়াশোনা করতে হবে, মাইস্কুয়েল নিয়ে পড়াশোনা করতে হবে, একেবারে বেসিক এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। এই বিষয়গুলো নিয়ে ওভারঅল আপনার পড়াশোনা হয়ে গেলে দেন ইউ আর প্রিপেয়ার্ড টু স্টার্ট লারাভেল। দেন তারপরে যখন আপনার লারাভেল শেখা হয়ে গেল, দেন মডার্ন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য মডার্ন অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ডে যেহেতু অনেক রিয়াক্টিভ রিচ জাভাস্ক্রিপ্ট ড্রাইভেন ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে লারাভেলের সাথে আপনি একেবারেই খুবই হ্যান্ডি এবং খুবই শেখাও সহজ ভিউজেস ব্যবহার করতে পারেন। দ্যাটস ওয়াই আমাদের এই পুরো জার্নিটাকে আমরা সাজিয়েছি পিএইচপি, লারাভেল অ্যান্ড ভিউজেস এর সমন্বয়ে। তো চলেন একেবারেই আমরা প্রথমেই ফার্স্ট স্টেপে চলে যাই। স্টেপ 1 এ আপনি শুরু করবেন পিএইচপি দিয়ে। পিএইচপি এবং ভিজুয়াল স্টুডিও কোড। পিএইচপির এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ করতে হয়, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, কমেন্টস, প্রিন্টিং, কীভাবে পিএইচপিতে কন্ডিশন নিয়ে কাজ করতে হয়, টার্নারি অপারেটর নিয়ে কাজ করতে হয়, এই বিষয়গুলো দিয়ে হবে আপনার যাত্রাটা শুরু। এরপর ধাপে ধাপে আপনি যখন এগিয়ে যাবেন, স্টেপ 2 তে এসে আপনি পড়াশোনা করবেন পিএইচপির লুপ এবং ফাংশন নিয়ে। পিএইচপিতে ফর লুপ কীভাবে কাজ করে, ফর ইচ লুপ কীভাবে কাজ করে, ডু হোয়াইল লুপ কীভাবে কাজ করে, হোয়াইল লুপ কীভাবে কাজ করে, লুপের ভেতরে কীভাবে মাল্টিপল স্টিপিং করা যায়, কন্টিনিউ ব্রেক নিয়ে কীভাবে কাজ করা যায়। আর ফাংশনের কথা যদি বলি, ফাংশনের একেবারে ডিটেইল নিয়ে পড়াশোনা করবেন, কেননা পরবর্তীতে যখন আপনি লারাভেল নিয়ে কাজ করবেন সেখানে আপনি দেখবেন যে আপনাকে ফাংশন লিখতে হচ্ছে, কন্ট্রোলারের মধ্যে ফাংশন লিখতে হচ্ছে, মডেলের মধ্যে লিখতে হচ্ছে, মাইগ্রেশনের মধ্যে লিখতে হচ্ছে। দ্যাটস ওয়াই পিএইচপির বেসিক পড়ার সময় ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর ফাংশন এবং লুপ নিয়ে পড়াশোনা শেষ হয়ে গেলে আপনি চলে আসবেন পিএইচপি অ্যারেতে। তো অ্যারে নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন, অ্যারের উপরে আমি বলবো একেবারে বিশেষ গুরুত্ব দেবেন, কেননা যখনই আমরা ডাইনামিক ডেটাগুলো দেখতে পাই আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে, মোস্ট অফ দেম আর অ্যারে। পিএইচপিতে অ্যারে কীভাবে কাজ করে, অ্যাসোসিয়েটিভ অ্যারে কীভাবে কাজ করে, সিঙ্গেল ডাইমেনশন অ্যারে কীভাবে কাজ করে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে কীভাবে কাজ করে, অ্যারে ম্যানিপুলেশন করা, অ্যারে ক্রিয়েট করা, অ্যারে সর্টিং করার থেকে শুরু করে অ্যারে রিলেটেড একেবারে ডিপলি আপনাকে পড়াশোনা করতে হবে, যেটা ইন ফিউচার যখন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন আপনাকে প্রচুর হেল্প করবে। এবং সেই সাথে স্ট্রিং কীভাবে কাজ করছে, স্ট্রিং রিলেটেড যে মেথডগুলো আছে সেগুলো। আর যখন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন ডেফিনেটলি সেখানে ফাইল নিয়েও আপনাকে কাজকর্ম করতে হবে। সো কীভাবে ফাইল রিড করে, রাইট করে, কীভাবে ক্রিয়েট করে, ডিলিট করে, সেই সাথে ফাইল রিলেটেড যেই ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয়, কীভাবে সেশন নিয়ে কাজ করতে হয়, এক্সেপশন অ্যারাইজ করলে বা এরর আসলে সেই এররগুলোকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, পিএইচপিতে কত ধরনের এরর থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনি পড়াশোনা করবেন স্টেপ 3 তে। এরপরে স্টেপ 4 এ এসে আপনি পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে বিশেষ গুরুত্ব দেবেন, কেননা লারাভেলের পূর্ব প্রস্তুতি হিসেবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে দখল থাকাটা মাস্ট। আপনি লারাভেল ডে 1 থেকে যখন শুরু করবেন তখন থেকে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটার প্রয়োজন হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কেন করি, ক্লাস কীভাবে তৈরি করতে হয়, অবজেক্ট কীভাবে তৈরি করতে হয়, ক্লাস প্রপার্টিস কীভাবে কাজ করে, মেথড কীভাবে কাজ করে, অ্যাক্সেস মডিফায়ারগুলো কীভাবে কাজ করে, ইনহেরিটেন্স কীভাবে কাজ করে, অ্যাবস্ট্রাকশন, স্ট্যাটিক, ফাইনাল, মেথড ওভাররাইডিং, ওভারলোডিং, ইন্টারফেস, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, নেম স্পেস, এই ওভারঅল পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফিচার্সগুলো আপনি একেবারে ভাজা করে ফেলবেন। দেন এই যে স্টেপ 1 থেকে শুরু করে স্টেপ 4 পর্যন্ত পিএইচপির যেই বিষয়গুলো নিয়ে আপনি পড়াশোনা করলেন সেগুলো হচ্ছে আপনার লারাভেলের জন্য ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। এরপর লারাভেলের জন্য অ্যাজ এ ফাউন্ডেশন পূর্ব প্রস্তুতি আপনার এসকিউএল নিয়ে পড়াশোনা করতে হবে।
লারাভেলের ভেতরে গিয়ে যখন আপনি মাইগ্রেশন নিয়ে কাজ করবেন, এলোকুয়েন্ট ওয়ারএম নিয়ে কাজ করবেন, কুয়েরি বিল্ডার নিয়ে কাজ করবেন, তখনই ডেটাবেসটা আপনার প্রয়োজন হবে। সো ডেটাবেজের বেসিকটা আগে জেনে তারপরে অবশ্যই লারাভেলে যেতে হবে। সেক্ষেত্রে আপনি এসকিউএল শিখবেন, কেননা লারাভেলের সাথে মাইস্কিউএল ব্যবহার করা হয় সাধারণত। আপনি চাইলে এসকিউএলাইট কিংবা পোস্টগ্রিএসকিউএল কিংবা এমএস এসকিউএল ব্যবহার করতে পারেন। তো হোয়াটএভার আপনি এসকিউএল প্রজাতির যেই ডাটাবেজই ব্যবহার করেন না কেন, তার জন্য একেবারে শুরুতে ডাটাবেজ কি, টেবিল কি, কলাম কি, ডাটাবেজের ডিজাইন কিভাবে করতে হয়, রিলেশনশিপগুলো কিভাবে কাজ করে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, রিলেশনশিপে কীভাবে ফরেন কি কনস্ট্রেইনগুলো কাজ করে, এসকিউএল বেসিক কুইরি রাইটিং, ডিলিট, ইনসার্ট, আপডেট, গ্রুপিং করা, এসকিউএল অ্যাগ্রিগেশন ফাংশন, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, এই বিষয়গুলোর উপরে একেবারে সামগ্রিক একটা প্রিপারেশন আপনার থাকবে। দেন পিএইচপিতে প্রিপারেশন ডান, এসকিউএলের প্রিপারেশন ডান। এখন আমাদের লারাভেলে প্রবেশ করার আগে আরও কি দরকার? লারাভেলে প্রবেশ করার আগে দরকার আমাদের HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের বেসিক নলেজগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে লারাভেলের জন্য কেন HTML দরকার, কেন CSS জানা দরকার, কেন জাভাস্ক্রিপ্ট জানা দরকার? লারাভেল ইটসেলফ এ ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। তো লারাভেলের যখন আপনি ফ্রন্ট এন্ডের অংশ নিয়ে কাজ করবেন, লারাভেলের যে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন আছে সেটা নিয়ে যখন আপনি কাজ করবেন, সেখানে আপনার HTML এর নলেজ, CSS এবং জাভাস্ক্রিপ্টের নলেজগুলো কাজে লাগবে। তো লারাভেল যখন আমরা শিখব, লারাভেল ইটসেলফ ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক, ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্কের মতো করেই আমরা সেটাকে শিখব। দ্যাটস ওয়াই একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক শুরু করার আগে আমাদের ডেফিনেটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে মার্কআপ পর্যন্ত পূর্ব প্রস্তুতি নিতে হবে। তো HTML যখন আমরা শিখব, HTML-এ কী কী ট্যাগ আছে, সেই ট্যাগগুলো কীভাবে কাজ করে, একটা ওয়েব পেজের স্ট্রাকচার কীভাবে কাজ করে, ওয়েবের বিভিন্ন কম্পোনেন্টগুলো বানানোর জন্য HTML-এর কী কী ট্যাগ প্রয়োজন হয়, আমরা সেগুলো জেনে নেব। দেন এরপর ডেফিনেটলি CSS, একেবারেই CSS-এর ফাউন্ডেশনগুলো, CSS-এর ক্লাস কীভাবে তৈরি করে, একটা আইডি সিলেক্টর কীভাবে কাজ করে, CSS-এর বিভিন্ন প্রপার্টিসগুলো কীভাবে কাজ করে, ফ্লট, ডিসপ্লে, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, ফন্ট, হাইট, মার্জিন, প্যাডিং, ওকে। এবং সেই সাথে আমি বলবো যে শুধু CSS নয়, অবশ্যই এই জায়গায় এসে যে কোনো একটা CSS ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা জেনে নেব। আইদার হতে পারে সেটা বুটস্ট্র্যাপ, আইদার হতে পারে সেটা ফাউন্ডেশন, আইদার হতে পারে সেটা টেলউইন্ড CSS। যে কোনো একটা CSS ফ্রেমওয়ার্কের বেসিক ধারণাটা আমরা নিয়ে নেব, যাতে পরবর্তীতে লারাভেল শেখার সময় আমরা কুইকলি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। দেন এরপরে চলে আসি আমরা ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট, কারণ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ভেতরে ঢোকার আগে জাভাস্ক্রিপ্টটাও আপনার একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবার যখন আপনি শিখবেন, যেহেতু স্টেপ 1 থেকে 4 পর্যন্ত অলরেডি আপনার PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা আছে, সেহেতু জাভাস্ক্রিপ্ট শেখাটা আপনার জন্য এখানে অনেক বেশি ইজি হবে। কেন ইজি হবে? কেননা ওই যে PHP-তে আপনি ভ্যারিয়েবল, লুপ, ফাংশন, অ্যারে, স্ট্রিং, সেখানে যে বেসিকগুলো আপনি শিখে এসেছেন, জাভাস্ক্রিপ্টেও আপনি সিমিলার বিষয়গুলোই পাবেন। এই জাভাস্ক্রিপ্টে এসেও আপনি ভ্যারিয়েবল, কমেন্টস, ইফ এলস স্টেটমেন্ট, সুইচ কেস স্টেটমেন্টস, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফাংশন, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন। এবং সেই সাথে ডেফিনেটলি জাভাস্ক্রিপ্টের যে ফাউন্ডেশন শক্ত আছে, এই ফাউন্ডেশনটা শক্ত করার জন্য জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, জেসন, জাভাস্ক্রিপ্টের ভেতরে অ্যারে নিয়ে কীভাবে কাজ করতে হয়, স্ট্রিং নিয়ে কীভাবে কাজ করতে হয়, জাভাস্ক্রিপ্ট ডেট, ম্যাথ, নাম্বার, উইন্ডো অবজেক্ট, নেভিগেটর অবজেক্ট, স্পেশালি এখানে আমি ফোকাস করব জাভাস্ক্রিপ্ট ডমের উপরে, যে ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে কীভাবে কাজ করতে হয়, কীভাবে জাভাস্ক্রিপ্ট একটা ফর্ম ম্যানেজ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করব স্টেপ 9-এ। তো জাভাস্ক্রিপ্টের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যখন আমাদের কাভার হয়ে যাবে, তখন আমরা একেবারে স্টেপ 1 থেকে 9 পর্যন্ত যা যা পড়লাম, এগুলো সবই হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক শুরু করার পূর্ব প্রস্তুতি। আমরা PHP-র ফান্ডামেন্টাল পড়েছি, MySQL পড়েছি, আমরা HTML সম্পর্কে জেনেছি, CSS সম্পর্কে জেনেছি, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জেনেছি। এখন আমাদের যে মেইন ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে পা দেওয়ার পালা। এখন ডেস্টিনেশনে পা দেবো আমরা স্টেপ 10-এ এসে লারাভেল। এখন স্টেপ 10-এ যখন আমরা লারাভেলে একেবারেই হাতেখড়ি হবে আমাদের, সো লারাভেল ইটসেলফ এ ফ্রেমওয়ার্ক। এই লারাভেলের আর্কিটেকচার নিয়ে শুরুতে আমাদেরকে পড়াশোনা করতে হবে। MVC কীভাবে কাজ করছে, কীভাবে এখানে কন্ট্রোলার কাজ করছে, কীভাবে রাউটিং কাজ করছে, রিকোয়েস্ট রেসপন্স কীভাবে কাজ করছে, কীভাবে আমরা এখানে
ফাইল নিয়ে কাজ করতেছি লারাভেলের ভেতরে। আমাদের পুরো যে ফুল স্ট্যাক জার্নি, সেই ফুল স্ট্যাক জার্নির ভেতরে কী ফাইল ফোল্ডারের স্ট্রাকচারস আছে, সেই ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করব স্টেপ 10 এ। স্টেপ 10 এ এসে শুরুতেই আমরা যখন লারাভেলের আর্কিটেক্টিং যে বিষয়গুলো রয়েছে, রিকোয়েস্ট রেসপন্সের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে পড়াশোনা করছি, তখন আপনি দেখবেন আপনার পরবর্তীতে লারাভেলের জার্নি একেবারেই স্মুথ হয়ে যাবে। কেননা পুরো লারাভেল ফ্রেমওয়ার্কের ভেতরে পুরো কাঠামোটা তখন আপনার পরিচিত মনে হবে। যখনই পরিচিত মনে হওয়া শুরু করবে, তখনই আসলে লার্নিংয়ের যেই অ্যাকচুয়াল আমি বলবো ভালো লাগাটা, সেই ভালো লাগাটা আপনার শুরু করবে। দেন স্টেপ 11 এ এসে আমরা লারাভেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিন নিয়ে পড়াশোনা করব। ব্লেড টেমপ্লেট ইঞ্জিন মিন্স লারাভেল ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্কের ভেতরে ফ্রন্ট এন্ড সার্ভার সাইড রেন্ডারিং করার জন্য লারাভেলের নিজস্ব ব্লেড টেমপ্লেট ইঞ্জিন, যেখানে আবার ইফিলস নিয়ে কাজ করা যায়, সুইচ কেস নিয়ে কাজ করা যায়, লুপ নিয়ে কাজ করা যায়, মাস্টার লেআউটিং করা যায়, ডাটা বাইন্ডিং করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। এবং সেই সাথে ডেফিনেটলি ব্লেড টেমপ্লেট ইঞ্জিন নিয়ে যখন পড়াশোনা করব, ব্লেড টেমপ্লেট ইঞ্জিন নিয়ে পড়াশোনা করার সময় সেখানে একটা প্রজেক্ট করলে আরও বেটার হয়। সেক্ষেত্রে আপনি একটা ল্যান্ডিং পেজ প্রজেক্ট কিংবা 2-3টা পেজ নিয়ে একটা ওয়েবসাইট প্রজেক্ট সিম্পলি করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা আরও বুস্ট আপ হবে। এরপরে স্টেপ 12 এ এসে আপনি লারাভেল মাইগ্রেশন নিয়ে পড়াশোনা করবেন। ওই যে এর আগে আপনি এসকিউএলের ফাউন্ডেশন বিষয়গুলো পড়ে এসেছেন, দ্যাটস ওয়াই লারাভেল মাইগ্রেশন নিয়ে যখন আপনি এখানে পড়াশোনা করবেন, ওই সেম বিষয়গুলো, সেম মেথোডোলজিগুলো, সেম টপিকগুলো এখানেও আপনি পাবেন। যে কীভাবে রিলেশনশিপ নিয়ে কাজ করতে হয়, টেবিল নিয়ে কাজ করতে হয়, কলাম নিয়ে কাজ করতে হয়, কলামের বিভিন্ন প্রপার্টিজ নিয়ে কাজ করতে হয়, 1 to 1, 1 to many, ওকে। এবং সেই সাথে ইআরডি ডায়াগ্রাম। এই জায়গায় এসে আবার করা হয় কি, লারাভেল মাইগ্রেশন ব্যবহার করে যদি আপনি একটা ডাটাবেস প্রজেক্ট করে ফেলেন, কমপ্লিট একটা ডাটাবেস ডিজাইন প্রজেক্ট করে ফেলেন, সেক্ষেত্রে পড়াশোনাটা আরও পাকাপোক্ত হয়ে যায়। দেন স্টেপ 12 শেষ, এবার 13 শুরু করার পালা। 13তে এসে আপনি লারাভেল কুয়েরি বিল্ডার নিয়ে পড়াশোনা করবেন। আপনি লারাভেল মাইগ্রেশন করে ডেটাবেস ডিজাইন করলেন, ডেটাবেসে টেবিলগুলো তৈরি করলেন, সেখানে বেশ কিছু ডাটাও ধরেন ডেমো ইনসার্ট করে দিলেন, এবং সেই ডাটাগুলো নিয়ে আপনি কীভাবে কাজ করবেন। কারণ লারাভেলের ভেতরে এসে নিশ্চয়ই আমরা র এসকিউএল লিখব না। র এসকিউএল না লিখে আমরা করব কি, লারাভেলের কুয়েরি বিল্ডার ব্যবহার করব। তো কুয়েরি বিল্ডার ব্যবহার করব কি করে, কুয়েরি বিল্ডার নিয়ে আমরা সিলেক্ট করব কি করে, ডিলিট করব কি করে, ক্রিয়েট করব কি করে, অ্যাগ্রিগেশন নিয়ে কীভাবে কাজ করব, সিলেক্ট ক্লোজ, হোয়ার ক্লোজ, অ্যাডভান্স হোয়ার ক্লোজ, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ক্রস জয়েন, ইউনিয়ন, গ্রুপিং করা, পেজিনেশন করা, লিমিটিং করা, স্কিপিং করা, এই বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করব, এটা স্টেপ 13তে এসে আমরা লারাভেল কুয়েরি বিল্ডারের পার্টে একেবারে খুঁটিনাটি বিষয়গুলো দেখে ফেলব। দেন স্টেপ 14তে এসে আমরা শুরু করব লারাভেল এলোকোয়েন্ট ওআরএম। অ্যাকচুয়ালি লারাভেল কুয়েরি বিল্ডারটা যদি আপনি ভালো করে না পড়াশোনা করেন, তাহলে এলোকোয়েন্ট ওআরএমটা বুঝতে আপনার অনেক সমস্যা হবে। সো কুয়েরি বিল্ডারের উপরে যদি আমার ভালো দখল থাকে, আমি যদি ডেটাবেস বুঝি, আমি যদি এসকিউএল বুঝি, রিলেশনশিপ বুঝি, ডেটাবেস কীভাবে ডেটা দেয় নেয়, সেই বিষয়গুলো যদি ভালোভাবে বুঝি, তাহলে দেখবেন লারাভেল এলোকোয়েন্ট ওআরএম ইজ টোটালি ফান ফর ইউ। লারাভেল এলোকোয়েন্ট ওআরএম কীভাবে কাজ করছে, মডেলের নেমিং কনভেনশনগুলো কি, আমরা কীভাবে মডেল ইউজ করে ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, ইনক্রিমেন্ট করতে পারি, ডিক্রিমেন্ট করতে পারি, অ্যাগ্রিগেশন করতে পারি, সিলেক্ট ক্লোজ ব্যবহার করতে পারি, হোয়ার ক্লোজ ব্যবহার করতে পারি, অ্যাডভান্স ক্লোজ ব্যবহার করতে পারি, অর্ডারিং, গ্রুপিং, লিমিটিং, পেজিনেশন, কাস্টম পেজিনেশন। আবার ওই ঘুরে ফিরে দেখেন রিলেশনশিপের বিষয়গুলো কিন্তু এখানেও চলে আসবে। 1 to 1, 1 to many, many to many, হ্যাজ রিলেশনশিপ, বিলংস রিলেশনশিপ, যেটাকে আমরা বলছি রিভার্স রিলেশনশিপ। এখানে আবার সেলফ রেফারেন্স রিলেশনশিপেরও বিষয় রয়েছে। সো এই জায়গায় এসে আমরা আবার কুয়েরি বিল্ডার দিয়ে যেরকম ডেটাবেজের কুয়েরি ম্যানেজ করা শিখেছি, এলোকোয়েন্ট ওআরএম দিয়ে কীভাবে আমরা আবার ডেটাবেজ অপারেশনসগুলোকে কমপ্লিটলি ম্যানেজ করতে পারি, সেই বিষয়গুলো শিখবো স্টেপ 14তে এসে। এরপরে চলে যাই আমরা স্টেপ 14 পরে স্টেপ 15তে এসে অলরেডি আমাদের লারাভেলের যে ফাউন্ডেশনাল পার্ট, সেই ফাউন্ডেশন পার্টগুলো আমরা পড়ার পরে আরও লারাভেলের মধ্যে বিষয় রয়েছে যে লারাভেলের ভেতরে কীভাবে লগ ইন করা যায়, কীভাবে রেজিস্ট্রেশন করা যায়, কীভাবে পিন ভেরিফিকেশন নিয়ে কাজ করা যায়, কীভাবে টোকেন অথেন্টিকেশন নিয়ে কাজ করা যায়, পোস্টম্যান দিয়ে আমরা লারাভেলে ব্যাকইন তৈরি করে সেটাকে কীভাবে সিমুলেট করতে পারি, জিডাব্লিউটি নিয়ে কীভাবে কাজ করতে পারি, এরকম আরও অসংখ্য টপিক কিন্তু লারাভেলের মধ্যে রয়েছে।
এখন সেই টপিকগুলো শেখার জন্য আমরা কি করব? সেই টপিকগুলো শেখার জন্য ডেফিনিটলি আমি সাজেস্ট করব যে একটা প্রজেক্ট করার মাধ্যমে আপনি সেই টপিকগুলো প্র্যাকটিস করুন। কেননা বিচ্ছিন্নভাবে ওই টপিকগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে সেটা খুব বেশি ইমপ্যাক্ট হবে না। বিচ্ছিন্নভাবে শেখার চেষ্টা করলেও দেখবেন আপনার কাছে বিচ্ছিন্ন একটু এলোমেলো মনে হবে। দ্যাটস ওয়াই লারাভেলের আরও খুঁটিনাটি বেসিক বিষয় রয়েছে, আরও খুঁটিনাটি ইনস অ্যান্ড আউটস রয়েছে, সেগুলোকে একসাথে গুছিয়ে প্র্যাকটিস করার জন্য আই উইল সাজেস্ট এ প্রজেক্ট। সেক্ষেত্রে আপনি একটা সেলস ইনভেন্টরি প্রজেক্ট করার মাধ্যমে লারাভেলের মাল্টি ইউজার অ্যাপ্লিকেশন স্ট্রাকচার কেমন হবে, অথেন্টিকেশন কেমন হবে, টোকেন ইনকোড ডিকোড কেমন হবে, সেখানে পাসওয়ার্ড নিয়ে আপনি কীভাবে কাজ করবেন, হ্যাশিং নিয়ে কীভাবে কাজ করবেন, লগ ইন রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড রিকভার করা, মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের ভিতরে প্রোফাইল ম্যানেজ করা, একটা ইনভেন্টরি সিস্টেম যদি ম্যানেজ করতে যান তাহলে সেখানে ক্যাটাগরি কীভাবে ম্যানেজ করবেন, প্রোডাক্ট কীভাবে ম্যানেজ করবেন, একটা ইনভয়েস প্রিন্টিং কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে ড্যাশবোর্ড সামারি ম্যানেজ করা যায়, কীভাবে লারাভেলের ভেতরে পিডিএফ নিয়ে কাজ করতে হয়, কীভাবে ইমেইল নিয়ে কাজ করতে হয়, এই খুঁটিনাটি বিষয়গুলো সব আপনি আবার শিখে যাবেন যখন আপনি একটা লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্ট তৈরি করতে যাবেন। তো আমরা স্টেপ 15-তে এসে সেলস ইনভেন্টরি প্রজেক্টের ব্যাকএন্ড ডেভেলপ করব এবং স্টেপ 16-তে এসে লারাভেলের ভেতরে যে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন আছে সেই ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের বিষয়গুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য সেগুলোর ভেতরে কীভাবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে একটা কমপ্লিট ফুল স্ট্যাক প্রজেক্টের শেপে নিয়ে আসা যায়, এর জন্য আমরা লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টের স্টেপ 16-তে এসে আবার ফ্রন্ট এন্ড করব। দেন এই প্রজেক্টটা হয়ে যাওয়ার পরে আপনার লারাভেলের উপরে ওভারঅল একটা দক্ষতা চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে লারাভেলে আমাদের যেই অ্যাবিলিটি, আমাদের যে স্কিল, সেই স্কিলকে আমরা করব কি একেবারে মডার্ন স্কিল সেটের সাথে অ্যালাইন করব। এটা শুধুমাত্র সেলফ ডেভেলপমেন্টের জন্য নয়, সেই সাথে আপনার ক্যারিয়ার বলেন, জব মার্কেট বলেন, আপনার কাজের স্কোপ বলেন, ইন্ডাস্ট্রিতে আপনার ভ্যালুয়েশন বলেন, মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের একজন নিজেকে পার্ট হিসেবে যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে ডেফিনেটলি রিঅ্যাক্টিভ ফ্রন্ট এন্ড বা মডার্ন ফ্রন্ট এন্ড নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। লারাভেলের সাথে আমি ডেফিনেটলি সবসময়ই সাজেস্ট করব গো ফর ভিউজেস। এখন আপনার কাছে মনে হতে পারে যে হোয়াই লারাভেলের সাথে আমি আরও তো অনেক কিছুই অ্যাড করতে পারি, আমি রিয়াক্ট জেস অ্যাড করতে পারি, আমি svelte অ্যাড করতে পারি, আলপাইন জেস অ্যাড করতে পারি, তো কেন ভিউজেস অ্যাড করব? তো সেক্ষেত্রে সহজ কথায় যেটা আমি বলবো সেটা হচ্ছে লারাভেল ইকোসিস্টেমের সাথে ভিউজেস নিয়ে কাজ করা একদম ইজি, নাম্বার 1। নাম্বার 2, লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনও ভিউজেসকে সাজেস্ট করে। নাম্বার 3 যদি আমি বলি, ভিউজেস শেখা অনেক বেশি সহজ। কেননা লারাভেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিন নিয়ে যখন আপনি অলরেডি কাজ করে এসেছেন, যখন অলরেডি আপনি PHP শিখেছেন, অলরেডি আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করে এসেছেন, এত কিছুর পরে এসেও, একটা প্রজেক্ট করে এসেও আপনার কাছে কখনোই মনে হবে না যে ভিউজেসটা অনেক কঠিন। এটা মনে হওয়ার কোনো কারণ নেই। এখন বলতে পারেন যে কেন মনে হওয়ার কারণ নেই? কেননা যখন আমরা মাল্টিপল টেকনোলজি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ কিংবা মাল্টিপল লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক শিখতে যাই, তখন একটা ভালো করে শেখা হয়ে গেলে দেন পরবর্তী যে স্টেপগুলো রয়েছে বা পরবর্তীতে যদি আপনি আরও শিখতে চান, সেই লার্নিংটা কিন্তু শুরুতে আপনার কাছে যেরকম কঠিন মনে হয় বা শুরুতে আপনার কাছে যেরকম দুর্বেদ্য মনে হয় যে উফ অনেক কঠিন, আমি পারবো না, একটা বিষয় ভালো করে শেখা হয়ে গেলে দেন সেকেন্ড টাইম বা থার্ড টাইম শিখতে শিখতে লার্নিং প্রসেসটা এবং আপনার লার্নিং ক্যাপাসিটিটা আরও অনেক বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি একেবারে শূন্য থেকে ভিউজেস শিখতে শুরু করেন, ভিউজেস আপনার কাছে যতটা কঠিন মনে হবে, লারাভেল শেখার পরে ভিউজেস যখন আপনি শিখতে শুরু করবেন, লারাভেলের পরে এত কিছুর পরে ভিউজেস শেখাটা আপনার জন্য একেবারেই কঠিন মনে হবে না। একেবারে দেখবেন যে এটা লার্নিং যে কার্ভ, এই কার্ভটা অনেক ছোট হয়ে এসেছে এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি অনেক বেশি বেড়ে গেছে। তো স্টেপ 17-তে এসে আপনি ভিউজেস ওয়েব ডেভেলপমেন্টের জন্য যখন শিখবেন, ভিউজেস কীভাবে ইনস্টল করতে হয়, ভিউজেস দিয়ে কীভাবে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, ভিউজেস স্ক্যাফোল্ডিং করবেন কী করে আপনি, ভিউজেসের ভেতরে কীভাবে আপনি ডেটা মাইনিং করবেন, কীভাবে আপনি কম্পোনেন্ট তৈরি করবেন, সেই বিষয়গুলো আপনি ভালো করে শিখে নেবেন। দেন এরপরে স্টেপ 18-তে এসে এই ভিউজেসের ভেতরে বিভিন্ন ডাইরেক্টিভ রয়েছে, ভিবাইন্ড, ভিমডেল, V4, ওকে, এই ডাইরেক্টিভগুলা সম্পর্কে অনেক ভালোভাবে আমাদেরকে জানতে হবে এবং সেই সাথে এর ভেতরে রিঅ্যাক্টিভিটি কীভাবে কাজ করে, স্টেট কীভাবে কাজ করে, সেই বিষয়গুলো শিখবো আমরা স্টেপ 18-তে এসে। স্টেপ 19-এ এসে আমরা এই ভিউজেসের ভেতরে
আরও একটু ডিপলি পড়াশোনা করা শুরু করব, যে এই Vue.js এর ভেতরে কীভাবে এপিআই কল করতে হয়, কীভাবে ডাইনামিক্যালি ডেটা রেন্ডারিং করতে হয়, Vue.js এর লাইফ সাইকেল কীভাবে কাজ করে, কীভাবে রাউটিং কাজ করে, নেভিগেশন কাজ করে, এই বিষয়গুলো শিখবো আমরা স্টেপ 19-এ এসে। দেন এই যে আমাদের স্টেপ 17, 18, 19 এই 3 স্টেপে Vue.js আমাদের লার্নিং হয়ে গেল। এখন আমাদেরকে করতে হবে কি, লারাভেলের সাথে Vue.js দিয়ে কাজ করতে হবে। তো লারাভেলের সাথে Vue.js দিয়ে কাজ করার জন্য আমি স্ট্রংলি সাজেস্ট করব গো ফর লারাভেল ইনার্শিয়া। লারাভেল ইনার্শিয়া ট্যাগ করে যখন আপনি Vue.js এর সাথে কাজ করবেন, এই কাজ করার এক্সপেরিয়েন্সটা আপনার ডেভেলপমেন্ট স্পিড যেরকম বাড়বে, এরকম প্রোডাক্টের সিকিউরিটি বলেন, প্রোডাক্টের র্যাপিড ডেভেলপমেন্ট বলেন, অপটিমাইজেশন বলেন, তারপরে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলেন, মনোলিথ অ্যাপ্লিকেশন বলেন, সব দিক থেকে একটা মডার্ন আর্কিটেকচারের মধ্যে আপনি চলে যাবেন। সেক্ষেত্রে লারাভেলের সাথে ইনার্শিয়া দিয়ে Vue.js-কে সেট আপ করে কী করে, আমরা যখন ইনার্শিয়া দিয়ে কাজ করছি, এই ইনার্শিয়া আর থেকে আমরা কন্ট্রোলার দিয়ে কীভাবে লারাভেল থেকে টেমপ্লেটের ভেতরে ডাটা পাস করাতে পারি, কীভাবে ফর্ম ম্যানেজ করতে পারি, কীভাবে আপলোড ম্যানেজ করতে পারি, রাউটিং ম্যানেজ করতে পারি, এই বিষয়গুলো আমরা শিখে ফেলব এই ইনার্শিয়ার যেই অংশটি রয়েছে এই অংশের ভেতরে। এখন আপনি যখন লারাভেল শিখে ফেললেন, আপনি Vue.js-ও শিখে ফেলেছেন, Vue.js ইন্টিগ্রেট করার জন্য আপনি ইনার্শিয়াও শিখে ফেলেছেন, এখন ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, এই লারাভেল Vue.js দুটো সমন্বয়ে একটা ফুল স্ট্যাক প্রজেক্ট করতে হবে। সেক্ষেত্রে শুরুতেই আমি বলবো যে একদম অনেক বিশাল কোনো প্রজেক্ট করার চিন্তা করবেন না, কেননা আপনি প্রজেক্ট করছেন লার্নিংয়ের জন্য, শেখার জন্য। আপনি এমনভাবে একটা প্রজেক্ট টপিক চুজ করবেন যেই প্রজেক্টটা করার মাধ্যমে আপনি লার্ন করতে পারবেন, শিখতে পারবেন, কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন, সেই দিকে হবে আপনার মেইন ফোকাস। কখনোই মনে করবেন না যে আমি একটা সফটওয়্যার প্রজেক্ট করছি, এটাই আমার জীবনের শেষ প্রজেক্ট। বিষয়টা কিন্তু এরকম না। আপনি যখন লার্নিং স্টেজের ভেতরে থাকবেন, তখন আপনার প্রজেক্টগুলোও অবশ্যই লার্নিং ফ্রেন্ডলি হতে হবে। ধরুন এখানে প্রজেক্ট প্র্যাকটিস করার সময় আপনি এমন কোনো হিউজ একটা প্রজেক্ট নিয়ে কাজ করলেন, কোনো একটা হিউজ ইআরপি নিয়ে বা সিআরএম নিয়ে, দেখা গেল সেই প্রজেক্টের বিজনেস রিকোয়ারমেন্ট বুঝতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হবে কি, আপনার যে প্রধান উদ্দেশ্য লার্নিং করা, শেখা, টেকনোলজি শেখা, প্রোগ্রামিং করা, ওয়েব ডেভেলপমেন্টের ইনস অ্যান্ড আউটসগুলোতে আপনার কনফিউশন ক্লিয়ার করা, দেখবেন যে সেগুলোতে ফোকাস দেওয়াটা অনেকটাই, দেখবেন যে আপনার সেগুলো থেকে ফোকাস সরে গিয়ে দেখবেন ওই প্রজেক্টের চিন্তায় আপনি হয়তোবা ফ্রাস্ট্রেট হয়ে যেতে পারেন। দ্যাটস ওয়াই ইনিশিয়াল প্রজেক্টেই একেবারেই অনেক হিউজ বা বড় বা অনেক কঠিন কোনো প্রজেক্ট চিন্তা না করে ছোট প্রজেক্ট করার মাধ্যমে আপনার কনসেপ্টটা শুরুতে ক্লিয়ার করে ফেলতে হবে। সেক্ষেত্রে আপনি একটা ফুল ফেস টাস্ক ম্যানেজার প্রজেক্ট করতে পারেন, যার ভেতরে অথেন্টিকেশন থেকে শুরু করে আপনার পাসওয়ার্ড ম্যানেজ করা, ওটিপি ভেরিফিকেশন করা, পাসওয়ার্ড রিসেট করা, ফ্রন্ট ইন ব্যাক ইন্ডে আপনার রোল ম্যানেজ করা, ফ্রন্ট ইন ব্যাক ইন্ড মিলিয়ে আপনার টাস্ক ম্যানেজ করা, প্রোফাইল ম্যানেজ করা, টাস্কের বিভিন্ন স্ট্যাটাস ম্যানেজ করা, ড্যাশবোর্ড ম্যানেজ করা, এই বিষয়গুলোর মাধ্যমে আপনি একটা ফুল ফেস প্রজেক্টের পুরো স্ট্রাকচারটা আপনি ভালোভাবে শিখে ফেলবেন। এরপরে স্টেপ 22-এ এসে আপনাদের সবারই একটা কমন আমি বলবো ইচ্ছা থাকে, সেটা হচ্ছে একটা ই-কমার্স প্রজেক্ট করা। সেক্ষেত্রে আপনি অলরেডি যেহেতু লারাভেলে সেলস ইনভেন্টরি প্রজেক্ট করে এসেছেন, একটা টাস্ক ম্যানেজার প্রজেক্ট করে এসেছেন, লারাভেল শিখেছেন, Vue.js শিখেছেন, ডেটাবেস সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে, আপনি স্টেপ 22-এ এসে একটা ই-কমার্সের প্রজেক্ট করতে পারেন। সেক্ষেত্রেও আমি এই ই-কমার্সের প্রজেক্টটাকে দুভাগে ভাগ করে করার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। স্টেপ 22-এ এসে এই ই-কমার্স প্রজেক্টের আপনি ব্যাকএন্ড ডেভেলপ করবেন। ব্যাকএন্ডে কীভাবে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতে হয়, ডেফিনেটলি তো সেই বিষয়টাতে গুরুত্ব দেবেনই। সেই সাথে ব্যাকএন্ড টেস্ট করা, ব্যাকএন্ডের ভেতরে যেই এপিআইগুলো দরকার বা যেই রাউটিং পয়েন্টগুলো দরকার, সেগুলো ডেভেলপ করা। এরপরে স্টেপ 23-এ এসে আপনি যেই ব্যাকএন্ড করলেন ই-কমার্সের, সেই ব্যাকএন্ডেরই এবার আপনি ফ্রন্ট এন্ড করেন। এখন এই ফ্রন্ট এন্ড করার ক্ষেত্রে অলরেডি যেহেতু আপনি রেগুলার ব্লেড টেমপ্লেট ইঞ্জিনেও প্রজেক্ট করতে পারেন, Vue.js-এও প্রজেক্ট করতে পারেন, দ্যাটস ওয়াই এই ফ্রন্ট এন্ড ডেভেলপ করার সময় আইদার আপনি লারাভেলের যে বিল্ড ইন ব্লেড টেমপ্লেট ইঞ্জিন আছে সেটিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনি Vue.js-ও ব্যবহার করতে পারেন, দ্যাট ইজ আপ টু ইউ। এখন তারপরে কি তাহলে, এই যে এত দিন ধরে এত কষ্ট করে স্টেপ 1 থেকে শুরু করে 23 পর্যন্ত আমরা এত কিছু নিয়ে পড়াশোনা করলাম, প্রস্তুতি নিলাম, আমরা জানলাম, শিখলাম, বুঝলাম, কেন? ডেফিনেটলি আমাদের ক্যারিয়ারের জন্য।
হয়তো আ আমাদের জবের জন্য, হয়তোবা অলরেডি আমরা জব করি, সেখানে আমাদের ক্যারিয়ার এনহ্যান্সমেন্টের জন্য, হয়তোবা কেউ আমরা ফ্রিল্যান্সিং করি, হয়তোবা কেউ আমরা বিজনেস করি, হোয়াটএভার। যেভাবেই হোক না কেন, আমরা যেই পড়াশোনাগুলো করছি ডেফিনিটলি সেটা আমাদের ক্যারিয়ারের জন্য। সো ক্যারিয়ারে আমাদের এই পড়াশোনাগুলো কীভাবে কাজে লাগবে, জব মার্কেটের জন্য আপনি নিজেকে কীভাবে প্রস্তুত করবেন, সেজন্য অবশ্যই জব মার্কেট গাইডলাইন নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। এবং কেউ যদি ফ্রিল্যান্সিং করে থাকেন অথবা মার্কেট প্লেসে কাজ করে থাকেন, সেটার গাইডলাইনও আপনার জানা দরকার। এছাড়া আপনি ধীরে ধীরে ওয়েব ডেভেলপার থেকে বা সফটওয়্যার ডেভেলপার থেকে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে উঠবেন একটা সময়। দ্যাটস ওয়াই আপনার লার্নিং এবং আপনার যেই এনহ্যান্সমেন্ট সেটা যেন থেমে না থাকে, সেজন্য অবশ্যই আপনি ফার্দার কোর্স শেষে ফাউন্ডেশন অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করবেন। আমি সবসময়ই একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোর্স শেষ হয়ে গেল তার মানে যে আপনার পড়াশোনা শেষ হয়ে গেল, বিষয়টা এরকম নয়। যদি এমন হয় যে কোর্সের ভেতরে আপনি 6 মাস 7 মাস পড়াশোনা করেছেন, করার পরে আপনি আপনার পড়াশোনাটা স্টপ করে দিয়েছেন, আপনি আর পড়াশোনা করছেন না, আপনার স্কিলটাকে আপনি আর প্র্যাকটিস করছেন না, যদি এমনটা হয় তাহলে হবে কি, ওই যে 6-7 মাস সময় ব্যয় করে কষ্ট করে আপনি পড়াশোনা করলেন, এই পুরো পড়াশোনাটাই কিন্তু আপনার পুরো জলে চলে যাবে। আপনি ভুলে যাবেন। ওই ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমি যেভাবেই বলি না কেন, এগুলো এমন একটা বিষয়, আপনি যদি রেগুলার প্র্যাকটিসের মধ্যে না থাকেন, ডেফিনিটলি আপনি বিষয়গুলো ভুলে যাবেন। আর ভুলে গেলে কি হবে? পুরো 6-7 মাসের শ্রমটাই আপনার বৃথা। দ্যাটস ওয়াই আমরা আমাদের প্রত্যেকটা লার্নিং জার্নির সাথে যেটা করি, সেটা হচ্ছে লার্নাররা কোর্স শেষেও যাতে আরও নিজেদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারে, ভুলে যেন না যায়, সেজন্য আরও এক্সট্রা অ্যাডঅনস মডিউল আমরা অ্যাড করে দিই। সেখানে প্রি রেকর্ডেড ভিডিও থাকে, যেই প্রি রেকর্ডেড ভিডিওগুলো দেখে লার্নাররা পরবর্তীতে তাদের প্র্যাকটিস নিজেদের মতো করে কন্টিনিউ করতে পারে। সেক্ষেত্রে ফাউন্ডেশন অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা পোর্টফোলিও প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা পিএইচপি মাইএসকিউএলের বেসিক প্রজেক্ট, পিডিইউ কীভাবে কাজ করে, এসকিউএল স্টোর প্রসিডিউর কীভাবে কাজ করে, পিএইচপিতে পিএইচপিতে ইমেল নিয়ে কীভাবে কাজ করতে হয়, পিএইচপির সাথে এসকিউলাইট নিয়ে, রেডিস নিয়ে, কার্ল নিয়ে, ক্রিপ্টোগ্রাফি, হ্যাশিং নিয়ে কীভাবে কাজ করতে হয়, সেই বিষয়গুলো পরবর্তীতে আপনি করবেন কি, আপনার একটা কন্টিনিউয়াস জার্নি বা আপনার কন্টিনিউয়াস একটা প্র্যাকটিসের মধ্যে রাখবেন, যেগুলোকে আমরা বলি বোনাস মডিউল বা অ্যাডঅনস মডিউল আফটার কোর্স। যে আপনার কোর্সটা শেষ হয়ে গেল, এরপরে যেন আপনার প্র্যাকটিসটা থেমে না থাকে। কেননা যদি কোর্স শেষ হয়ে আপনার প্র্যাকটিসটা থেমে যায়, কোর্স শেষ করার পরে যদি অ্যাজ এ টিচার বা অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আমি আপনাদেরকে বা আমরা আপনাদেরকে গাইড করতে না পারি, সেক্ষেত্রে হবে কি, আপনার কোর্স করাটা খুব বেশি ইফেক্টিভ হবে না। কেননা কোর্সের যেই মূল ইফেক্ট বা সেটার যে মেইন অ্যাডভান্টেজেস, সেটা নেয়ার জন্য আপনাকে যেরকম ক্যারিয়ার সার্চ করতে হবে, সেরকম আপনার প্র্যাকটিসটাও কন্টিনিউ করতে হবে। এখন কোর্স শেষ হয়ে গেল, আপনাকে আমি ছেড়ে দিলাম, আপনি প্র্যাকটিসটাও বন্ধ করে দিলেন, সেক্ষেত্রে দিন শেষে ওই কোর্স করে আপনারও কোনো লাভ হবে না। আর এই যে টিচার হিসেবে আপনাকে যে আমি ধরে রাখতে পারলাম না, বা আপনি যে 6-7 মাস পরিশ্রম করে সেই পরিশ্রমটা আপনার বৃথা গেল, সেটা আমার জন্য একটা, আমি বলবো, অনেক খারাপ লাগার কারণ। দেন এরপরে আমরা করব কি, অ্যাড-অন মডিউলে পিএইচপির অ্যাডভান্স ডিজাইন প্যাটার্ন, ইউনিট টেস্টিং, অ্যাডভান্স ওপি, সলিড প্রিন্সিপাল, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো আমরা কন্টিনিউয়াসলি লার্নিংয়ের ভেতরে রাখবো। লারাভেলে কীভাবে সোশ্যাল লগ ইন করতে হয়, কীভাবে ইউজার রোল ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে একটা এক্সপেন্স ম্যানেজার প্রজেক্ট বানাতে পারি আমরা, লারাভেল মেইল ট্রিপ নিয়ে কীভাবে কাজ করতে হয়, ডম পিডিএফ, লারাভেল স্যাংটাম, লারাভেল ব্রিজা, লারাভেল ব্রিজ, তারপরে হচ্ছে লারাভেল রেডিসে আমরা কীভাবে ক্যাশ ম্যানেজ করতে পারি। এছাড়া লারাভেল দিয়ে যখন আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করা শিখবেন, তখন ডেফিনেটলি আপনি রেস্ট এপিআইও ডেভেলপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটা টাস্ক ম্যানেজারের রেস্ট এপিআই ডেভেলপ করতে পারেন। অলরেডি যে প্রজেক্টটা আপনি করে এসেছেন, সেটারই একটা রেস্ট এপিআই ডেভেলপ করলেন। অলরেডি আপনি ইনভেন্টরি প্রজেক্ট তৈরি করে এসেছেন, সেটারই একটা ইনভেন্টরি রেস্ট এপিআই প্র্যাকটিস করলেন। অলরেডি আপনি রেগুলার মডিউলে ই কমার্স প্রজেক্ট করে এসেছেন, সেটারই আপনি রেস্ট এপিআই ডেভেলপমেন্ট প্র্যাকটিস করলেন। লারাভেল অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে আপনি প্র্যাকটিস করলেন। এছাড়া লারাভেল ভিউজেস দিয়ে আপনি অ্যাপ্লিকেশন যে ডেভেলপ করেছেন, সেটা কীভাবে লিনাক্স প্যানেলে ডিপ্লয় করতে হয়, অথবা শুধুমাত্র লারাভেল অ্যাপ্লিকেশন কীভাবে লিনাক্স প্যানেলে ডিপ্লয় করতে হয়, কোড ক্যানিয়ন মার্কেট প্লেসে লারাভেল প্রজেক্টের স্ট্যান্ডার্ডাইজেশনগুলো কেমন হয়, লারাভেল কীভাবে ডিবাগিং করতে হয়, এই যে বিষয়গুলোর কথা বলছি, এগুলো সবই হচ্ছে
অ্যাড অন মিনস আমি বলছি যেটা সেটা হচ্ছে যে কোর্স শেষ হয়ে গেল, ইউ আর কমপ্লিটলি রেডি ফর ইউর জব মার্কেট, ইউ আর কমপ্লিটলি রেডি ফর ইউর গোল। দেন যখন আপনার কোর্স শেষ হয়ে গেল, তারপরে যদি আপনার পড়াশোনাটাকে আপনি স্টপ করে দিয়ে বসে থাকেন, শুধুমাত্র ধরে নিলাম যে কোর্স শেষ করে আপনি পড়াশোনা স্টপ করে দিয়ে 6 মাসে জব সার্চ করলেন, তাহলে হবে কি, উইদাউট প্র্যাকটিস ওই 6 মাসে আপনি বাকি পড়াগুলো ভুলে যাবেন। দ্যাটস ওয়াই আপনাদের প্রত্যেকটা কোর্সের সাথেই আমাদের এরকম বোনাস মডিউল বা গিফট বলতে পারেন, বা আপনাদের লার্নিংটাকে যেন আপনারা কন্টিনিউ করতে পারেন, এর জন্য অ্যাড অন মডিউলের ব্যবস্থা করা। আশা করি পুরো জার্নিটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।